সমবেত হয়েছি শ্রীমৎ স্বামী শিবময়ানন্দজি, তার চরণে প্রণাম জানাই। আশ্রমের অধ্যক্ষ স্বামী সিদ্ধেশানন্দ এবং এই মাত্র যে বক্তৃতা রাখলেন পূজনীয় মহারাজ, তার চরণে প্রণাম জানাই। সমবেত শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, সকলকে আমার শ্রদ্ধা নমস্কার। এই হলের বাইরেও অনেক ভক্ত হয়তো ভার্চুয়ালি আমাদের সঙ্গে রয়েছেন, তাদেরকেও আমাদের সশ্রদ্ধ নমস্কার জানাই। পূজনীয় মহারাজের কাছে আমি কৃতজ্ঞ যে এরকম একটি প্রসঙ্গে আমার কথা স্মরণ হয়েছে মহারাজের। এটাই আমার ভাগ্য, জীবন ধন্য যে শিবময়ানন্দজির কিছু স্মৃতিচারণ করা। তাকে আমার বিশেষ ধন্যবাদ জানাই। আমরা মহারাজের কথা শুনছিলাম যে সাধু সঙ্গ। আমরা যে জায়গায় বসে আছি কথামৃতকার, কথামৃতের পাতায় পাতায় আছে নির্জন বাস, সাধু সঙ্গ, সদাসৎ বিচার, কত জায়গায় আছে সে সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ কোথায় পাবো? সাধু কি করে বুঝবো আমরা সাধু? সেটা আমার মতো ক্ষুদ্র মানুষের দুই চারটি অভিজ্ঞতার মাধ্যমে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। পূজনীয় স্বামী শিবময়ানন্দজির সংস্পর্শে আসার দুই চারটি ঘটনা, আমার ব্যক্তিগত ঘটনা। ঠিক আছে, শোনা যাচ্ছে তো? ঠিক। মহারাজ বলছিলেন রহরার সেন্টেনারি কলেজে এক সময় যে একটা এই দেশে একটা অদ্ভুত বিকৃত ছাত্র আন্দোলন হচ্ছিল। আমরা তখন খুবই ছেলে মানুষ, ছাত্র জীবন। রহরা কলেজের যে সাধুদের বা প্রিন্সিপাল ছিলেন উনি, তার যে কষ্ট, সেটা প্রায় একটা মঠ পিছনের একটা রেকর্ড। ঠিক সেই সময়, এটা 80-র দশকের কাছাকাছি, 70 শেষ হচ্ছে 80-র দশকে, আমরা খুবই ছেলে মানুষ, ছাত্র অবস্থায় আমি একটু উত্তরাখণ্ডে উত্তরকাশীতে কয়েকদিন নির্জন একা থাকবো। উত্তরকাশীর এত গল্প শুনেছি, উত্তরকাশী যাওয়ার প্ল্যান করলাম। উত্তরকাশী গেছি। সময়টা 1982-83 হবে, 81-82 হবে। মহারাজ বলছিলেন যে রহরা কলেজে এত ওনার কষ্ট হয়েছিল, শেষ পর্যন্ত কিছুদিনের জন্য উনি ছুটিতে চলে গেছিলেন। সেই সময় আমি জানতাম না, আমি উত্তরকাশী গেছি একাই। আমার সঙ্গে তখন বম্বে আশ্রমে এখন আছেন বিজন মহারাজ, ওনার সঙ্গে আমার কঙ্কল আশ্রমে দেখা হয়েছে যে ডাক্তার কোথায় যাবেন? আমি বলি উত্তরকাশী। বাহ, আমিও কালকে যাব, চলুন। তো আমরা উত্তরকাশী গেলাম। উত্তরকাশীতে তখন রামকৃষ্ণ মঠের একটি পুরনো কুটিয়া ছিল, এখন অনেক বড় হয়েছে। যারা যান দেখবেন এখন অনেক বড় মঠের কুটিয়া হয়েছে, অনেক সাধুরা থাকতে পারে। তখন প্রাচীন কুটিয়া ছিল।
আমি গিয়ে ওখানে আমার থাকার স্থান হলো, কৃপা করে মহারাজ ছিলেন, কিন্তু গিয়ে দেখলাম পূজনীয় শিবময়ানন্দ যে ওখানে রয়েছেন। তা শিবময়ানন্দজির সঙ্গে একসঙ্গে বারান্দায় বসে আমরা রাত্রিবেলায় জাস্ট, আরো কয়েকজন সাধু আসতেন, আমিও থাকার সুযোগ হতো। আমি যেরকম স্বভাব আমাদের, শিবময়ানন্দজিকে দেখা হতেই আমি তাকে রহরার ঘটনা একটু জানতে চাইলাম। মহারাজ, রহরায় কি হয়েছিল? উনি কোনো উত্তর না দিয়ে আমাকে বললেন, ডাক্তার তুমি কি এখানেও কলকাতা নিয়ে এসছো? অর্থাৎ উত্তরকাশী আমরা কেন যাই? আমরা যাই তপস্যা করতে, নির্জনে থাকতে। সেই কলকাতার কথা সে উত্তরকাশীতেই তুমি আবার আমাকে জিজ্ঞেস করছো? কোনো উত্তর দিলেন না। এই সাধু সঙ্গ, মানে যেখানে গেছেন সেখানে যে উদ্দেশ্যে গেছি সেই উদ্দেশ্যটা যেন ফোকাস থাকে। আমি উত্তরকাশী গেছি নিজে একা থাকার জন্য, নির্জনে থাকার জন্য। উনি রহরার কোনো প্রসঙ্গ না বলে বা কোনো নকশাল মুভমেন্ট বা এইসব অবমাননা, অত্যাচার কোনো কথা না বলে বললেন যে আপনি কি কলকাতাকেও উত্তরকাশীতে নিয়ে আসতে চান? একটি কথা দিয়ে আমাকে বুঝিয়ে নিলেন এই সাধু সঙ্গের কি মহিমা। তো উত্তরকাশীতে থাকার সময় এই প্রথম আমার দর্শন, সেটা প্রায় 1981-82 হবে, 80-র প্রথম দিকটা। তো আমার সঙ্গে এই প্রায় দিন 7 আমি উত্তরকাশী কুটিয়াতে থাকার সুযোগ হয়েছিল। এরকম একটি নিরহংকার নিরভিমান জীবন উত্তরকাশীতে ওনার দেখেছি। উনি রোজ ভিক্ষা করে খেতেন। উত্তরকাশীর সাধুরা অনেকে রান্না করেও খান, কিন্তু উনি রোজ ভিক্ষা করতেন। এবং উনি আমাকে বলতেন, আমাকে এইটুকু শোনাতেন, জানো আমি কেন ভিক্ষা করি? অনেকে ভিক্ষা করে না, নিজেরা রান্না করে খায়। রান্না করার ব্যবস্থা আছে কুটিয়াতে। অনেক সাধু দেখতে পায় এবং ওই সাধুদের দেখলে মনের উদ্দীপনা হয়। এত সাধু উত্তরকাশী যখন সাধু ও সেবা হয়, ওদের ছত্রতে যখন ভিক্ষা হয়, তখন মাথা ঢাকা, মুখ ঢাকা বহু সাধু আছে। তারা কেউ ডক্টরেট, কেউ IIT, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাথা ঘুমটা দিয়ে আছে, কিন্তু তারা সাধু। তারা ওখানে নির্জন বাস করতে গেছেন বা তপস্যা করতে গেছেন। এই যে সাধু দেখার জন্য উনি ভিক্ষা করেন, একবেলা খান। ও ভিক্ষাটা একবেলাই হয়। এখন অবশ্য শুনেছি অনেক জায়গায় বিকালেও ভিক্ষা দেয়া হয়, কিন্তু তখনকার দিনে ওই 11টা নাগাদ, 10টা থেকে 11টায় ভাত ডাল তরকারি ভিক্ষা যদি আপনারা দেখে থাকেন অবাক হয়ে যাবেন, এই আবার ভিক্ষা হয় নাকি? সাধুদের একটা থলে থাকে, কাপড়ের থলে, ওতেই ছত্র থেকে ভাত দিল, ওতেই ডাল দিয়ে দিল, ওতেই সবজি দিয়ে দিল বা মিষ্টি দিয়ে দিল। এটাই সারা দিনের খাবার। একটা ঝোলা, আর কিছুই নেই, কাপড়ের ঝোলা। এটাই সারা দিনের খাবার। রাত্রিরে কোনো সাধুদের খাবার নেই, সারা রাত্রি জপ করেন। এই উত্তরকাশীর জীবন ওনাকে দেখার আমার সুযোগ হয়েছিল এবং আমাকে একটি কথা দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে কলকাতার যা ঘটনা সেটাকে ভুলতেই তো তুমি এখানে এসেছো, নির্জন বাস,
একটু তপস্যা করবে, একটু ঠাকুরের নাম নেবে। এখানে আর রহরার ঘটনা কি দরকার? এই ছিল ওনার সঙ্গে আমার প্রথম দেখা। তারপরে তো অনেক পরিবর্তন হয়েছে। উনি এক সময় বেলুর মঠের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে বেলুর মঠে রয়েছেন হেডকোয়ার্টার্সে। তখন আমার সুযোগ হয়েছিল পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের জন্মস্থানে একটি আশ্রম কি করে তৈরি করা যায় তার জন্মস্থানে, সেটা একটু চেষ্টা করার। উনি জানতেন, সেটা খবর রাখতেন। তো এই আশ্রম, আমি থাকি কলকাতায়, আশ্রম বাঁকুড়া, কি করে আশ্রম চালানো যায়? আর এই গ্রামের লোক দিয়ে কি করে আশ্রম হবে? একটি যদি একজন সাধু যদি পাওয়া যেত, ওই আশ্রমে থাকলেন আর সন্ধ্যা আরতি করলেন বা একটু কথামৃত পাঠ করলেন, তাহলে আশ্রমের ঠিক পরিবেশ হয়। তো ওর কাছে একটা অবারিত দ্বার ছিল, স্বামী শিবময়ানন্দ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ওনার কাছে সকলেই যেতে পারতো, যাওয়াটা কিছু ব্যাপার নয়, আসলেই যে খুশি ঢুকতে পারতো। আমারও ছিল। ওনার ঘরে গিয়ে প্রণাম করে বললাম, মহারাজ, সংসারে তো একটা ছোট আশ্রম হয়েছে, কিন্তু গ্রামের আমাদের মতো মানুষ আর গ্রামের মানুষ দিয়ে কি করে আশ্রম চলবে? একজন সাধু যদি পাই, তাহলে সন্ধ্যা আরতি হলো, এটা কথামৃত পাঠ হলো। উনি কথাটি শুনলেন। দেখুন, সাধু রাখবেন, তারপরে ওর খাবার কোনো ব্যবস্থা নেই, তারপরে ওকে দিয়ে পরিষ্কার করাবেন, সব চারিদিকে আশ্রম করবেন, আর দুদিন বাদে বাদে আপনি কলকাতা থেকে গিয়ে আপনি সম্পাদক, তাকে খবরদারি দেবেন। সাধু এরকম ভাবে পাওয়া যায় না। সাধু রাখতে হলে ঠিক ঠিক ব্যবস্থা করতে হবে, সাধুর মতো তাকে যত্ন করতে হবে। তিনি আপনার আধ্যাত্মিক অভিভাবক হতে পারেন, কিন্তু তাকে দিয়ে ঘর ঝাড় দেবেন, তাকে দিয়ে রান্না করাবেন, তাকে দিয়ে অতিথি সৎকার করাবেন, তাকে দিয়ে পুজো করাবেন, আর তিনি আশ্রম পাহারা দেবেন, এ কি আপনার চাকর সাধু হলে? এই যে আমার দৃষ্টিটা খুলে দিলেন সাধু রাখার, আমার ইয়েটা কি, মানে উদ্দেশ্য, ফোকাসটা কি? তার মানে আগে আশ্রমটা ভালো করে চলতে হবে, তার একটা পরিপাটি ব্যবস্থা থাকতে হবে এবং তার পরিচালন ব্যবস্থা থাকতে হবে। তারপরে একজন সাধু এসে বসে আধ্যাত্মিক প্রসঙ্গ করতে পারেন, এটা আগে হওয়া দরকার। এই যে একটা ছোট্ট কথার ভেতর দিয়ে উনি আমাদের ভুলটা এত সুন্দরভাবে ধরিয়ে দিলেন যে আমি তার কাছে চিরকৃতজ্ঞ। যে অনেক আশ্রমে দেখি একজনই সাধু, তিনিই পুজো করছেন, তিনিই অতিথি সেবা করছেন, তিনিই ঘর ঝাড় দিচ্ছেন। সেটা ওনার অপছন্দ, এবং উনি সারা উত্তরকাশী বা উত্তরাখণ্ডে যত সাধু আছে প্রত্যেকের নাম জানতেন, প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল। বহু সাধুরা যারা বৃদ্ধ হয়ে গেছেন, এখন ভিক্ষা করতে পারছেন না বা চিকিৎসা করতে পারছেন না, উনি তাদেরকে, তখনকার দিনে একটা মানি অর্ডার বলে জিনিস ছিল, এখন বোধহয় মানি অর্ডার উঠেই গেছে না, প্রত্যেকের ঠিকানা ছিল, মানি অর্ডার করে করে টাকা পাঠাতেন। আমাদের মতো ভলেন্টিয়ারদের বলতেন, একে একটু টাকা, আমরা যদি প্রণামী দিতাম, এই টাকাটা নিয়ে বলতেন এই টাকাটা এই ঠিকানায় মানি অর্ডার করে দেবে। বহু সাধু উত্তরাখণ্ডের, উনি প্রতি মাসে মাসে টাকা পাঠাতেন। তাদের সঙ্গে এমনি কোনো যোগাযোগ নাই, কিন্তু উনি জানতেন সে প্রকৃত সাধু খুব কষ্টে আছে। এই সাধু সঙ্গ, মহারাজও বলছিলেন, আমরাও কথা বলি, এই সাধু কি করে বোঝা যায় সেটা উনি আমাকে বুঝিয়ে দিলেন।
মহারাজের ব্যবহার একটু আগে মহারাজ বলছিলেন যে ব্যবহার এত মিষ্টি ছিল, এত ও ও মিষ্টি ভাষী। উনি এক সময় আমাকে দেখা হলেই স্বামী ভূতেশানন্দজির কথা বলতেন, কিন্তু আমরা ভূতেশানন্দজির কথা বলতেই মিষ্টি কথা বা মিষ্টি কথা অ্যাডমিনিস্ট্রেশনে বলি, তো উনিও ঠিক সেই পদ্ধতিটা একেবারে অবিকল ভাবে গ্রহণ করেছিলেন। একবার তিনি তখন স্বামীজির বাড়িতে অল্প দিনের জন্য অধ্যক্ষ হয়ে এসেছেন, বোধহয় স্বামী জিতাত্মানন্দজি ছুটিতে গেছেন বৃন্দাবনে, স্বামী জিতাত্মানন্দ নেই মানে এখানে। তখন বেলুড় মঠ থেকে ওনাকে অস্থায়ী অধ্যক্ষ হিসাবে স্বামীজির বাড়িতে রয়েছে। এমন সময় আমাদের একটি খুব বড় অ্যাডমিনিস্ট্রেটিভ সাহায্যের প্রয়োজন হয়েছিল। আমার মতো মানুষের এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমটা সলভ করা অসম্ভব ছিল। সমস্যাটি এরকম যে সংসার আশ্রমের তখন প্রেসিডেন্ট ছিলেন ডক্টর তাপস কুমার ব্যানার্জি, একদম নামকরা ব্যারিস্টার। তার শরীর গেছেন, উনি বয়স হয়েছিল, অসুস্থ অবস্থায় তিনি গত হয়েছেন। তো একজন নতুন প্রেসিডেন্ট হতে হবে। নতুন প্রেসিডেন্ট, আমার ইচ্ছা যে ডক্টর কান্তিভূষণ বক্সিকে, আমাদের সকলের ইচ্ছা ডক্টর কান্তিভূষণ বক্সিকে আমরা, ডক্টর বক্সি খুব ভালো মানুষ, ভক্ত মানুষ, ওনাকে আমরা প্রেসিডেন্ট করব। কিন্তু এই সংসার আশ্রমের ভাইস প্রেসিডেন্ট হয়ে আছেন একজন অন্য ডাক্তার, ডক্টর শৈবাল গুপ্ত। তিনিও বড় ডাক্তার, কিন্তু খুব মেজাজি লোক। আমি গিয়ে ওনার কাছে জাস্ট সারেন্ডার করলাম, মহারাজ। উনি তখন ভাব প্রচার পরিষদ দেখেন, ভাব প্রচার পরিষদের হেড, সুতরাং ওকেই বলতে হবে। আমি গিয়ে মহারাজকে আমার সমস্যার কথা বললাম, মহারাজ আমাদের তো প্রেসিডেন্ট গত হয়েছেন, তো একজন প্রেসিডেন্ট করতে হবে। তো ডক্টর শৈবাল গুপ্ত ভাইস প্রেসিডেন্ট, উনি থাকলেন, কিন্তু আমাদের সুবিধা হয় যদি ডক্টর বক্সি এতে প্রেসিডেন্ট হন। উনি সব শুনলেন, শুনে বললেন ডক্টর বক্সির বয়স কত? আমি একটা বললাম, ডক্টর শৈবাল গুপ্ত বয়স কত? উনি শুনলেন, বুঝলেন যে ডক্টর বক্সির বয়স একটু বেশি। তারপরে একটু চুপ করে থেকে শৈবাল গুপ্তের সঙ্গে ওনার পরিচয় ছিল, সকলেই মঠ পেছনে যাতায়াত করেন। উনি ডক্টর শৈবাল গুপ্তকে ফোন করলেন, ফোন করে জাস্ট ওর সঙ্গে এইসব প্রসঙ্গ না বলে উনি জানার চেষ্টা করলেন যে ডক্টর বক্সি সম্বন্ধে তার শৈবাল গুপ্তের কি ধারণা, কতটা সম্মান করেন শৈবাল গুপ্ত আর ডক্টর বক্সি, কতদিনের সিনিয়র ডক্টর বক্সি, এবং তার প্রতি তার শ্রদ্ধা কতখানি। উনি বুঝে নিলেন যে ডক্টর বক্সি শৈবাল গুপ্ত থেকে সিনিয়র এবং শৈবাল গুপ্ত তাকে শ্রদ্ধা করেন। বাস এইটুকু জেনে আর কিচ্ছু বললেন না। তারপরে যথাসময়ে উনি শৈবাল গুপ্তকে ডাকলেন, ডেকে এমন আদর যত্ন করে তাকে বোঝালেন, আমার সামনেই বললেন যে দেখুন ডক্টর বক্সিকে তো আপনি শ্রদ্ধা করেন, উনি তো আপনারও দাদার মতো, তো সংসারে আপনারা দুইজনে মিলেই চালান, ডক্টর বক্সি থাকুন, আপনিও থাকুন, আপনারা সকলে মিলেই মহারাজের তো সব চিকিৎসা করেছেন, আপনারা মহারাজের সব কৃপা পেয়েছেন। এত সুন্দর, এত মিষ্টি কথায় ডক্টর শৈবাল গুপ্তকে রাজি করালেন।
যে আমি এক অপূর্ব দৃশ্য, যেটা শৈবাল গুপ্তর মতো মানুষকে রাজি করানো অন্য কারো পক্ষেই সম্ভব হতো না। তো একটু আগে যে কথা হচ্ছিল যে মিষ্টি কথায় কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন করা যায়, তিনি একেবারে তার জ্বলন্ত উদাহরণ। এবং সেটি স্বামী ভূতেশানন্দজির জায়গায়, যার কিনা একটা উপমা আছে যে মিষ্টি কথায় যদি অ্যাডমিনিস্ট্রেশন করতে হয় তাহলে স্বামী ভূতেশানন্দজি একেবারে অনন্য। তো এটি ওর কাছে আমরা পেয়েছি, দেখেছি যে কি করে অ্যাডমিনিস্ট্রেশন এত সুন্দর মিষ্টি ভাষায় এবং কাউকে কিছু বিরক্ত না করে, কাউকে কিছু না করে সেটা করা যায়। এবং এটি ওনার কাছে আমরা দেখেছি। এই মিষ্টি ভাষার আরেকটা এক্সাম্পল আমাদের কাছে আছে, বা কাউকে যদি বুঝিয়ে শুনে যদি কিছু করাতে হয়, আরেকটা এক্সাম্পল ওনার সঙ্গে আমার হয়েছে। একবার উদ্বোধনে আলাপ হয়েছিল, পরবর্তীকালে উনি জয়রামবাটির কোয়ালপাড়াতে চলে যান। স্বামী কমলেশানন্দজি বলে একজন মহারাজ ছিলেন, আমার সঙ্গে তার খুব ঘনিষ্ঠ হয়েছিল উদ্বোধন থেকেই। খুব সুপুরুষ ছিলেন, লম্বা সাধু ছিলেন। তিনি কি একটা সমস্যায় বেলুর মঠ থেকে ছুটি নিয়ে একটা বর্ধমানে কোনো গ্রামে গিয়ে তপস্যা করছিলেন। তখন জেনারেল সেক্রেটারি স্বামী শিবময়ানন্দজি, স্বামী স্মরণানন্দজি, স্বামী শিবময়ানন্দজি এই কমলেশানন্দজি ও খুব পরিচিত ছিল, এবং আমারও পরিচিত ছিল কমলেশানন্দজি। স্বামী স্মরণানন্দজি আমাকে ডাকলেন এবং স্বামী শিবমানন্দজিকে বললেন, তোমরা দুইজনে যাও, গিয়ে কমলেশানন্দজিকে মঠে ফিরে নিয়ে আসো। উনি ঠিক আবার সেরকম খুব শান্ত মিষ্টি ভাষায় কমলেশানন্দজিকে বুঝিয়ে শুনে মঠে ফিরে নিয়ে আসলেন। পরে অবশ্য কোনো কারণে উনি আর মঠে থাকাই হয়নি, কিন্তু এই যে মিষ্টি ভাষায় মানুষকে আজকাল অনেকেই শুনেছি সাধুরা মঠ ছেড়ে চলে যান, অনেক সময় হয়, কিন্তু আমার মনে হয় যে শুধু স্বামী শিবমানন্দজি কি একবার দাঁড়ান, কোন সাধু মঠ ছেড়ে চলে যেতে পারেন আমার বিশ্বাসই হয় না। এত ভালোবাসা, এত মিষ্টি কথায় তাকে মানুষকে টানতে পারেন যে এটার আর কোনো তুলনা নেই। স্বামী শিবমানন্দজির কাছে আমরা আরেকটা আরেকভাবে কৃতজ্ঞ। একবার আমাদের ঠিক হলো স্বামী ভূতেশানন্দজি মহারাজের শতবার্ষিকী হবে উত্তরকাশীতে। স্বামী ভূতেশানন্দজি উত্তরকাশী কুটিয়াতে প্রায় 6 বছর দুবারে ছিলেন, 3 বছর আর 3 বছর। সে কুঠিয়া এখনো আছে, সেখানে তপস্যা করেছিলেন। সেই জন্য আমাদের প্ল্যান প্রোগ্রাম হলো যে উত্তরকাশীতে গিয়ে আমরা শতবার্ষিকী উৎসব করব, এবং সেটা একটা বেলুর মঠের সাধুদের নিয়ে গিয়ে, সাধুরাও যাবে ভক্তরাও যাবে। এবার আমি যখন হরিদ্বারে গেলাম, তখন নিয়তি মহারাজ ছিলেন হরিদ্বারের কঙ্কলের অধ্যক্ষ। কঙ্কলের অধ্যক্ষ মহারাজ তখন ভয় পাচ্ছেন, আজকালকার মতো বেলুর মঠের এত কথায় কথায় এরকম আজকে যেরকম মহারাজের জন্মদিন পালন, এইসব তখনকার দিনে অনেক কনজারভেটিভ ছিল।
এত কথায় কথায় জন্মদিন পালন বা মহারাজের এই শতবার্ষিকী এইগুলো রক্ষণশীল সাধুদের পক্ষে সেটা একটু অসুবিধা হতো। আমার ঠাকুরমা স্বামীজি ছাড়া আর অন্য কিছু কথা হতো না, মানে উৎসবাদী হতো না। সেখানে কঙ্কলে অনেক প্রাচীন সাধুরা একেবারে রীতিমতো আমাকে ভয় দেখালেন যে এটা হতে পারে না। বেলুর মঠ থেকে কি তোমাকে পারমিশন দিয়েছে এরকম? আমি বললাম হ্যাঁ, শিবমানন্দজি নিজে আসবেন এই অনুষ্ঠানে বলেছিল। বলে তাই নাকি? এবং স্বামী শিবমানন্দজি তো নিজে বেলুর মঠ থেকে গেলেনই, এবং যাওয়ার সময় কঙ্করের সব সাধুদের এই উত্তরকাশী প্রোগ্রামে নিয়ে গেলেন। এই যে চলো তোমরাও যাবে, উনি গিয়ে জয়েন করলেন। এইরকম ভাবে উনি জিনিসটাকে এত সুন্দর একটি পরিবেশ করতে পারেন বুঝিয়ে শুনে, যার ভেতরে কোনো অর্ডার নয়। উনি তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সুতরাং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর্ডার করতে পারেন, কিন্তু উনি সকলকেই বলে চলো ওখানে ভগবানের নাম হবে। এবং আমরা দেখেছি উত্তরকাশীতে একটা খুব বড় সাধু সম্মেলন করলেন, এবং যত সাধুরা আছে ওখানে, যে সম্প্রদায় দণ্ডী আশ্রম বা আরো যত সব আশ্রম আছে, কৈলাস আশ্রম, যেখানে যত সাধু, শিবমানন্দজির কথা একেবারে এক কথায় সমস্ত সাধু একত্র হলেন, সাধু সম্মেলন হলো, সাধুদের একটা বড় প্রসেশন হলো। সেটি স্বামী শিবমানন্দজি ওখানে উত্তরাখণ্ডে একজন সর্ববিদিত একজন সাধু, একবারে প্রেমিক সাধু, সেটা আমরা উত্তরকাশীতে দেখার সুযোগ হয়েছিল। স্বামী শিবমানন্দজির শরীরে কিছু কষ্ট ছিল, একটা হারপেটিক নিউরালজিয়া, জানেন কিনা আপনি জানেন না? হারপিস কথায় কথায় সব হয় আমাদের। হারপিসে খুব যদি খুব সময় মতো চিকিৎসা না হয় তাহলে একটু হারপেটিক নিউরালজিয়া, নার্ভে পেন হয়। এই হারপেটিক নিউরালজিয়া ওনার খুব যখন হয় খুবই ব্যথা হয়, কিন্তু ওনার ব্যথা হতো, প্রায়ই ব্যথা হতো। অনেক ইঞ্জেকশন দেওয়া হয়েছে, অনেক সময় নার্ভটাকে ব্লক করার জন্য ইঞ্জেকশন দিতে হয়। কিন্তু যতবার আমরা জিজ্ঞেস করেছি মহারাজ কিরকম আছেন, বলে আছে হারপেটিক নিউরাল, ওর মতো ও আছে, আমি ঠিকই আছি। এই যে সাধু, এই জিনিস, সাধু সুলভ কথা, এটি এটি আমরা ওনার কাছে যেটি আমরা কথামৃতে পড়ি বা জানতে চাই, সেটি উনি যেন একটি জ্বলন্ত উদাহরণ। ও হারপেটিক নিউরালজি আছে ওর মতো, কিন্তু আমি ঠিক আছি। শেষের খুব একেবারে শেষ দিকে এটাই বোধহয় লাস্ট ট্যুর না শ্রীলঙ্কা, এরপরে আর বোধহয় হয়নি ওনার। এই কোভিডের আগে, হ্যাঁ ঠিক কোভিডের আগে, ওর সঙ্গে আগে আগে ছোট ছোট ট্যুরে আমার যাওয়া হয়েছে। কিন্তু আমি এর আগে শ্রীলঙ্কা গেছি একবার। একবার অন্তত কলম্বো টু আলমোড়া আমরা পড়ি, কলম্বো টু আলমোড়া স্বামীজি কলম্বো দিয়ে নেমেছেন এবং তারপরে ভারতবর্ষে এসেছেন। সুতরাং সেই কলম্বোটা কিরকম সেটা দেখার একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল। এবং সেই কলম্বো থেকে স্বামীজি কিন্তু জাফনা হয়ে রামেশ্বরম এসেছিলেন। আপনারা যারা গেছেন শ্রীলঙ্কা বা যারা জানেন, স্বামীজি কলম্বো থেকেই কলকাতা চেন্নাই চলে আসেননি, কলম্বো থেকে জাফনা এসেছেন। এই জাফনা কলেজে উনি বক্তৃতা করেছেন, সেটা দেখা আমার আগে হয়নি। কলম্বো আমরা গেছি,
আমি আগে গেছি, কিন্তু তখন কলম্বো শ্রীলঙ্কা একটা অস্থির অবস্থা, একটা ওখানে উগ্রপন্থীদের সাংঘাতিক উৎপাত ছিল। সারা শ্রীলঙ্কা তখন মিলিটারিদের কন্ট্রোলে ছিল। তো জাফনা যাওয়া আমাদের হয়নি, কিন্তু মহারাজেরও এই একই উদ্দেশ্য ছিল যে জাফনাটা একবার যেতে হবে। সেই জন্য তিনি তখন কলম্বোর যে অধ্যক্ষ তাকে বলাতে মহারাজকে গেলেন, এবং তুফান বাবু তখন সেই সময় সপরিবারে গেছেন। এই জাফনাতে মহারাজ গিয়ে এত আনন্দ ছিলেন যে জাফনা যে কলেজে স্বামীজি বক্তৃতা করেছিলেন শিকাগো থেকে ফেরার পরে, সে কলেজ এখনো আছে। যে জায়গায় গিয়ে মঞ্চে বক্তৃতা করেছিলেন সে মঞ্চটি এখনো আছে। এবং আমার পরিষ্কার মনে আছে যেখানে স্বামীজি গিয়ে দাঁড়িয়ে পোডিয়ামে বক্তৃতা করেছিলেন, সেখানে গিয়ে স্বামী শিবমানন্দজি দাঁড়ালেন। এই দৃশ্য আমরা ছবি তুলে রেখেছিলাম, সেটা ভোলার না। উনি যে কত খুশি হয়েছিলেন। এবং ওই জাফনার আশেপাশে ছোট ছোট বহু দ্বীপ আছে, উনি সব জায়গায় গেছেন। বহু শিব মন্দির আছে কলম্বোতে, বহু দক্ষিণ ভারতের ভক্তরা আছে, এবং প্রতিটি জায়গায় উনি সাধুদের সঙ্গে খুব সম্মানের সঙ্গে তাদের সঙ্গে দেখা করেছেন, তাদের কথা বলেছেন। এবং ওই যে জাফনা ভ্রমণটি একটি ওর সঙ্গে আমার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা। এবং বোধহয় ওর পক্ষে তারপরে ওর আবার মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল, এবং উনি চলে যান ওখান থেকে। কিন্তু আমি জাফনা দেখে তারপরে ফেরত চলে এসেছিলাম। তো এই জাফনার অভিজ্ঞতাটি বড়, ওনার জীবনের একটা এত আনন্দ পেয়েছেন। জাফনা কোনোদিন আগে শ্রীলঙ্কা বহুবার গেছেন উনি, তখন উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। কলম্বোতে তো রামকৃষ্ণ মিশনের সেন্টার রয়েছে, আরো অনেক অ্যাক্টিভিটি আছে কলম্বো শ্রীলঙ্কাতে। একটা খুব বড় অরফেনেজ আছে, সেখানে ছেলেদের পড়ানো হয়। এসব অনেকবার উনি দেখেছেন, কিন্তু জাফনা যাওয়ার মতো আগে সুযোগ হয়নি। কিন্তু মহারাজ সেই সময় তুফান বাবু সহ ওখানকার যিনি সর্বরূপানন্দজি তিনি ব্যবস্থা করেছিলেন। কলম্বো থেকে ছোট প্লেনে যেতে হয়, তা নাহলে গাড়িতে গেলে প্রায় সারাদিন লেগে যায়, ট্রেনে গেলে। যাই হোক, এই জাফনা যাওয়ার অভিজ্ঞতা আমার একেবারে চিরস্মরণীয় হয়ে রয়েছে। এবং স্বামী শিবমানন্দজি এত খুশি হয়েছিলেন, আমরাও গিয়ে সঙ্গে এত লোক হয়ে গেছিল, এত ভক্ত, যে ওনাকে অনেকটা কষ্ট করেই থাকতে হয়েছে। তখনকার দিনে জাফনা শুধুমাত্র জাস্ট আবার নতুন করে তৈরি হয়েছিল, সব নষ্ট হয়ে গেছিল, সব বম্বিং টম্বিং হয়ে ওখানে অনেক কিছু ক্ষতি হয়েছিল। তো জাস্ট আবার হিন্দুরা, মানে দক্ষিণ ভারতে হিন্দুরা আবার মন্দিরগুলো খুলছে, আবার তৈরি হচ্ছে, বাড়িঘর আবার তৈরি হচ্ছে। ঠিক সেই সময় মহারাজ গিয়ে ওদেরকে আবার উদ্দীপনা দিয়েছেন, এবং এই সব জায়গায় ঘুরে এটি একটি চিরস্মরণীয় হয়ে রয়েছে যে মহারাজের সঙ্গে জাফনা ভ্রমণ। শেষের দিকে যখন মহারাজ যোগদানে আসেন ভাইস প্রেসিডেন্ট হয়ে, যোগদানে আমাদের এমনিতেই বরাবরই বেশি যাওয়া হয়, আমার দীক্ষাস্থল বলে স্বামী ভূতেশ্বরানন্দজি ওখানে ছিলেন, কাজে ওখানে তো যাওয়া হয়। যতদিন আমি যোগদানে গেছি শেষের দিকে আমাকে দেখা মাত্রই ও গৌরদাস, স্বামী ভূতেশানন্দজির কথা কি বলবো। ওনাকে আমি প্রথম দেখি বেলুর মঠে একটি বক্তৃতায়, কিন্তু দেখি সাংঘাতিক পণ্ডিত ব্যক্তি। এই
কথা যতবার আমাকে দেখেছেন, আমি কেমন আছি, আমি কোথায় আছি বা আমার কি, সেই প্রসঙ্গ আগে নয়, আগে আমাকে দেখা মাত্র স্বামী ভূতেশানন্দজির কোনো একটা প্রসঙ্গ সবসময় উনি আগে বলতেন। এই জিনিসটি আমাকে এত আনন্দ দিত, এত আমি গর্বিত হতাম যে আমাকে দেখা মাত্র স্বামী ভূতেশানন্দজিরই কথা, আর অন্য কোনো কথা নয়। এটি যে আমার পক্ষে কত বড় প্রাপ্তি, কত বড় পুণ্যের ফল। ওর মুখে আমি যতদিন উনি ছিলেন, তার অল্প দিন পরে তো উনি কাশীপুরে গেলেন এবং সমাধিস্থ হলেন। কিন্তু এই যে আমার সঙ্গে স্বামী ভূতেশানন্দজি দেখা মাত্রই প্রসঙ্গ, এই যে আমার পরম প্রাপ্তি ওর মুখে আমি শুনেছি, এটি আমাকে আজীবন একেবারে ওর কাছে চিরকৃতজ্ঞ বা নমস্য ব্যক্তি। আমরা কথায় কথায় এই যে বলছি সাধু সঙ্গ সদস্য বিচায়, তো ওনার সঙ্গ যারা করেছেন বা ওনার কথা যারা আলোচনা করেন, ঠিক ঠিক সাধু সঙ্গ তাকেই বলে। যে ওকে আমরা যা দেখেছি আজকে এই পুণ্য দিনে, তাকে আমাদের সকলের পক্ষ থেকে আমরা আমাদের শ্রদ্ধা ও ও ও নমস্কার জানাই। তিনি আমাদের সকলকে আশীর্বাদ করুন, আমাদের কৃপা করুন, এই বলে আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ ডাক্তার। বসবেন, কেউ যাবেন না। ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ। অনেক অজানা তথ্য এবং অনেক কিছু আমরা জানলাম মহারাজের সম্বন্ধে। আমরা সমৃদ্ধ হলাম মহারাজের অশেষ কৃপায়। আমরা